নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে উপনির্বাচনের ফল ঘোষণার পর কার্যত সবাই বলছেন যে উপনির্বাচনে তো একদম কার্যত সবুজ ঝড় বয়ে গেল। যা ফল, ছক্কা হাঁকালো শাসক দল। কার্যত কি হলো, এত রাত দখল করে তো আখেরে কিছুই লাভ হলো না, কারণ ভোট দখল সেই তৃণমূল কংগ্রেসই করলো। কার্যত অনেকগুলো কমেন্ট দেখছিলাম আমি, কমেন্ট সেকশন ভরে যাচ্ছিল কার্যত। কিন্তু আমি বলছি, এই রাজ্যে সত্যি উপনির্বাচনের ফলাফলটাই কি সবকিছু, বা ভোটের নির্বাচন জেতাটাই কি আখেরে সবকিছু? আমার সঙ্গে রয়েছেন ডক্টর উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, ভোটে জেতাটাই কি সব? প্রথম হচ্ছে সবকিছু নয়। আর এই ছক্কা মানে কথাটা, ওই ছটাতে ছক্কা হয় না। এই ছক্কা কথাটাও যখন আমরা বলি তখন ওই মানে ছক্কাতে ছটা না, অনেক অনেক বেশি তখনই ব্যবহার করা হয়। অতএব এই নির্বাচনে 6টা বাই ইলেকশন হয়েছে। এই বাই ইলেকশনে একটা পার্টি, যেটা সরকারের পার্টি, ক্ষমতায় যারা আছে তারা জিতেছে। তার মানে এই না যে এই যে আরজিকর যা কিছু হয়েছিল তাতে কোনো কিছু হয়নি, এই কথাটা ঠিক নয়। এই নির্বাচন কার্যত বলছি, আপনারা তো দুর্নীতি 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 করে এত চেঁচান, কি দুর্নীতি? নির্বাচন তো বুঝিয়ে দিচ্ছে যে কোনো দুর্নীতি। আগেও বলেছি, আরও বলছি যে যত পশ্চিমবঙ্গে এমন একটা আমরা অপসংস্কৃতি করেছি যেখানে রাজনীতির যত দুর্নীতি তত ইলেকশনে সে জিতবে, তত তত তার জিত, জয় তার তত জয়। এই জন্য এটা বুঝতে গেলে একটু পেছনে যেতে হবে। আমরা 2000 মানে সিপিএম কে বাদ দিয়ে যখন আমরা 2011 সালে যখন আমরা ইলেকশন করলাম, সেই ইলেকশনে কথাটা শোনা যায়। একদম শুরু থেকে যাব, একদম স্যারকে সাথে নিয়ে একদম একটু বসে আলোচনা করব যে কবে থেকে শুরু হয়েছে দুর্নীতিটা। তৃণমূল কংগ্রেস কবে থেকে কার্যত বসেন, দুর্নীতিটা তৃণমূল কংগ্রেস কবে থেকে শুরু করলো? এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার বলবেন দুর্নীতির পার্টগুলো, এক একটা পার্ট 4-5টা পার্টে বিভক্ত হয়েছে। যত বেশি দুর্নীতি তত বেশি ভোট বলছেন উপেন বিশ্বাস। বলছি স্যার, দুর্নীতিটা কবে থেকে তৃণমূল কংগ্রেসে শুরু হলো আপনি ভালো বলতে পারবেন, কারণ আপনি জন্মলগ্ন থেকে ছিলেন তৃণমূল কংগ্রেস। ওকে, এবার আমরা যখন ইলেকশন করলাম, যে ইলেকশনে না, ইলেকশন তো তৃণমূল আগেই করেছে, কিন্তু যেবারে আমরা যখন মানে তৃণমূল জিতল, সেই সময় আমি নিজে প্রার্থী। সেই প্রার্থী আমি, মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছে। যাই হোক, সে কাহিনী অনেক বড়। আমি সেখানে প্রার্থী হলাম। প্রার্থী হয়ে এইবার কি হলো, এইবার মুকুল, সে হচ্ছে নাম্বার 2। মুকুল বলল যে উপেন্দা, সবাই টাকা ভাগ হয়েছে, আপনার 25 লক্ষ না 15 লক্ষ টাকা আপনি নিয়ে যান। আমি বললাম, ভাই এই টাকা আমি তো নিতে পারবো না। আমি একটা প্ল্যান করেছি যে আমি কিছু টাকা দিচ্ছি আমার ইলেকশনের জন্য, এবং আমি বুদ্ধিস্ট, আমার একটা সার্কিট আছে, তারাও কিছু 8-10 হাজার টাকা দেবে, আর এখানকার লোকেরাও কিছু টাকা দেবে। তারা নিজেরাই আমাকে এখানে এনেছে অনেকবার, আমাকে বারবার আমার বাড়িতে এসে বলছে আমাকে বাগদাদ থেকে দাঁড়াতে হবে, অর্থাৎ আমি এই টাকা নিতে পারবো না। তারপরে আমার উপরে চাপ আসলো, এই ডেরেককে দিয়ে বলালো। ডেরেক একটু ইংরেজি বলতে পারে, ভাবলো যে উপেন্দ্র তো এটা ইংরেজ লোক, তাহলে হয়তো রাজি হবে। আমি রাজি হলাম না। তারপরে কি হলো, এইটা নিয়ে পরে কেস হলো, এই সারদা নিয়ে কেস হলো, এবং প্রথম শুরু তো হয়তো সেখানে তো কুণাল নিজেই তাকেও এই কেসের মধ্যে পড়তে হয়েছিল, সবাই জানে। এটা নিয়ে আর আমি ওখানে গেলাম না। এইবারে কি হলো, আমি যেদিন একটা দিনে আমি প্রচার করছি, আমি যেখানে প্রচার করে দুপুরবেলায় ফিরে এসেছি যেখানে আমি আছি, দেখি আমার যে জায়গায় আছি, কলকাতার থেকে প্রেস গিয়ে, টেলিভিশন, মানে কাগজের লোকেরা সব ভর্তি। বলে কিরকম, বলে আপনার সম্বন্ধে এরকম গৌতম দেব, সে বলেছে যে এই তৃণমূল এইভাবে এই সারদার টাকা নিয়ে সবাইকে দিয়েছে, একমাত্র একটা লোকই সে নেয় নাই, আমি তার নাম বলবো না, কিন্তু উপেন বিশ্বাসের টেলিফোন আপনাকে দিচ্ছি। এই হয়েছে ঘটনা। তখন আমি
বিদেশ থেকে আমার কাছে টেলিফোন আসলো যে আপনি বলুন যে কে টাকা দিয়ে কারা টাকা দিয়েছে। তো আমি তখন একটু দেখলাম যে আমি যদি এখন বলি যে মুকুল বা মমতা ব্যানার্জি, মানে মুকুলের হাত দিয়ে টাকাটা সবাইকে দেওয়া হয়েছে, আমি যদি বলি তাহলে এদের ইলেকশন হবে না, এই তৃণমূল ওইখানেই শেষ হয়ে যাবে। তখন আমি একটা ঘোরপ্যাচ করে টোরে জিনিসটাকে একটা জগা খিচুড়ি কোনো কথা বলে তৃণমূলকে সেখানে রক্ষা করলাম। আমি ম্যানেজ যারা রক্ষা করলাম সেটা তো গেল, কিন্তু কি হলোটা কি, যে ওই যে দুর্নীতি কেউ কিন্তু অস্বীকার করে নাই যে তারা টাকা নেয়নি। এবং মুকুল পরে গৌতম দেবের কাছে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল, সেই মামলায় মুকুল একবারও যায় নাই। সেখানেও কিন্তু তিনি ওইখানে বলেছেন যে সবাই টাকা নিয়েছে, একমাত্র টাকা নেয় নাই উপেন বিশ্বাস, তাকে হারানোর জন্য তৃণমূল লেগে পড়েছে যাতে সে হেরে যায়। তাহলে কি হচ্ছে, আমি তো কেউ টাকা না নিয়ে নিজের সামান্য টাকা দিয়ে বন্ধু বান্ধবদের টাকা তারা আমাকে কিছু দিয়ে ইলেকশন করা যায় তাহলে এবং সুপ্রিম কোর্টে এই রাজীব কুমার তার কেসে সুপ্রিম কোর্টে তার কেসে কি বলেছিল সেইটা দেখলে আমি তো জানেন যে আমি কাগজ ছাড়া কথা বলি না। তো সুপ্রিম কোর্টে এখানে কি বলছে, রাজীব কুমারের সঙ্গে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে লিখিত হলফ না দিয়ে সিবিআই জানিয়েছে 2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদের, ওই দিন ব্র্যাকেট প্রার্থী উপেন বিশ্বাস ছাড়া প্রত্যেককে 25 লক্ষ টাকা দেন মুকুল বাবু, এবং সেই টাকা সুদীপ্তর কাছ থেকে এনে দিয়েছিলেন এক প্রাক্তন পুলিশ কর্তা, যিনি পরে এই মামলায় জেলও খেটেছেন। তাহলে এটা পরিষ্কারভাবে বলা হলো যে তৃণমূল টাকা নিয়েছে। কার কাছ থেকে? সুদীপ্তর কাছ থেকে টাকা নিয়েছে এবং তা দিয়ে ইলেকশন করেছে। আর টাকা নেয় নাই একমাত্র লোক মধ্যে বরং উপেন বিশ্বাস নেয়নি। তাহলে আমি যদি বলতাম যে সেই দিন যদি মমতা ব্যানার্জি বলতো যে আমরা উপেনদা যেরকম ইলেকশন করেছে নিজেরা কিছু টাকা দিয়ে, আমরা কিছু টাকা উঠিয়ে মানুষের কাছে যাব, তাদের কাছ থেকে কিছু টাকা বলবো যে আপনারা আসুন, তাহলে একটা নতুন মানে নতুন ভারতবর্ষে তথা পৃথিবীতে একটা নিদর্শন সৃষ্টি করা যেত যে কালো টাকা না নিয়ে ইলেকশন করা যায় এবং জেতা যায়। স্যার, যত বেশি দুর্নীতি তত বেশি ভোট, তার মানে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস আজকে যা 6টা উপনির্বাচনে জয়কার, কার্যত শাসক দলই এখন, তাহলে যত বেশি দুর্নীতি আপনি বলছেন, কত পার্সেন্ট দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত? না দেখুন, পার্সেন্টেজ তো ওভাবে দুর্নীতি কথা বলে, কত দুর্নীতি আছে আপনি দেখুন সেই সারদার থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, 1 নম্বর সারদা, তারপরে ওর ছবি ব্যাপার নিয়েও সেটা নিয়েও কিন্তু তদন্ত হয়েছিল। মমতা ব্যানার্জি কি ছবি তুলেছে, তারপরে বিক্রি হয়েছে, টাকা পাওয়া, ছবি এঁকেছে, তারপরে বিক্রি হয়েছে ইত্যাদি করতে করতে গিয়ে দেখুন, আমি এইবারে কোথায় আসি যে কেডি সিং, এই কেডি সিং সে তার আলকেমিস্ট বলে, সে পাঞ্জাবের লোক, সে তার একটা বড় কোম্পানি ইত্যাদি, সে বিরাট ব্যবসায়ী। সে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে সারা ভারতবর্ষে সেটা ছিল আলকেমিস্ট, অনেক মানে কোটি কোটি টাকা সে ওঠায়। সেটা ওই মানে টাকা ওঠায় এবং মানুষ যখন টাকা ফেরত চাইতে চায় সে টাকা দেয় না। ভুয়ো কোম্পানি যা হয় আর কি, এইসব সারদার মতো ব্যাপার, চিট ফান্ড, সোজা বাংলায় মানে চিট ফান্ড বলা হয়। তো এই কেডি সিং সে এই ঝাড়খণ্ডের একটা পার্টির হয়ে সে রাজ্যসভার মেম্বার ছিল। মুকুল তাকে তার সঙ্গে যোগাযোগ করে, মুকুল তখন তো দিল্লিতে একবার তো মিনিস্টার ও ছিল, তাকে তৃণমূলের মধ্যে নিয়ে আসে এবং তৃণমূলের সে রাজ্যসভার মেম্বার হয়। এবং তার প্রতাপ কি, আমি একটা কথা বলি, যেদিন আমরা শপথ গ্রহণ করি 2011 সালে ইলেকশনে জিতে, আমরা সব বসে আছি, আমি দেখি তৃণমূলের লোক সবাই বসে আছে, যারা মন্ত্রী হবে তারাও বসে আছে, এবং যারা তৃণমূলের অন্যান্য যারা মানে
যারা ইম্পর্টেন্ট যারা লোক কর্মী, একটা লোক ঢুকছে, সবাই তাকে দেখেই দাঁড়িয়ে পড়লো। আমি অবাক, এত সময় তো কেউ দাঁড়ায় নাই, এই লোকটাকে। পরে যখন মানে শপথ হয়ে গেল, তারপরে আমি জানলাম এর নাম কেডি সিং। মানে তার এত বড়ই, মানে সবাই তাকে সমীহ করে যে তাকে পুরো সবাই দাঁড়িয়ে পড়ে। তারপরে 2-3 বার সে ক্লাসের স্যার ঢুকলে যেমন দাঁড়িয়ে পড়ে। আমার এও মনে হয় যে মানে বিধানসভাতে মিটিং মাটাং হয়, সেখানেও সে 2 বার এসছে। তখন আমি সেদিনও তো আমি একই দেখলাম, সবাই এসব বড় বড় সব তৃণমূলওয়ালারা সব দাঁড়িয়ে পড়েছে, আমি দাঁড়াইনি। যে কে লোকটা, তখন আমি জেনে গেছি তো এই আলকেমিস্টওয়ালা। কেন তার আগে আমি ইলেকশনের সময় আমাকে ওর বিরুদ্ধে, মানে আলকেমিস্টের বিরুদ্ধে, কিন্তু আলকেমিস্টের যে ওই লোক আমি জানতাম না। তো তাহলে এই করাপশন তো তখন থেকে শুরু হয়ে গেছে, 2011 থেকেই শুরু হয়েছে এবং চলছে। চলতে 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 যখন এই যন্ত্রণা চলছে, হঠাৎ দেখা গেল কি এরই কোম্পানি তার একজন জার্নালিস্টকে দিয়ে একটা সোকল স্টিং করলো। সেটা স্টিং বলা চলে না। এবং কাদের কাছে আসলো, সবই তৃণমূলের যারা বেশ অনেক দিনের, প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এবং কেউ মন্ত্রী, কেউ সব তৃণমূলের টপ লিডার গুলোকে সে ট্র্যাপ করলো। এবং সে বললো যে আমি এখানে একটা কিছু করতে চাই, মানে একটা ব্যবসা করতে চাই। আপাতত এই মানে ইলেকশন করতে গেলে, বিয়ে চালাতে গেলে টাকার দরকার হয়, পার্টি চালাতে গেলে, তো এত টাকা আপনি নেন। তারা কিন্তু কেউ বলে নাই যে আমাকে টাকা দাও। একটা এখানে আমি এটা বলি, আমরা সিবিআই তে তো আমরা ট্র্যাপ করতাম, মানে কেউ যদি কোনো টাকা চায়, ঘুষ চায়, তবে তখন তাকে যে মানে জালে জড়ানোর জন্য আমরা ট্র্যাপ করতাম। কিন্তু তার ট্র্যাপের প্রথম কথা থাকা দরকার যে সে দাবি করবে যে আমাকে টাকাটা দিন। এখানে এরকম কোনো কথা নেই। কেউ কেউ কোনো ডিমান্ড করে নাই, মানে চায়নি যে আমাকে টাকা দিন। এমনকি আমাদের মদন তো এরকম করে সে শুয়ার মতো ছিল, ওখানে রাখেন টাকাটা। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে এরা ট্র্যাপড হয়ে গেছে। এবং এদের আমি বলবো যে নেওয়াটা ঠিক হয় নাই, সেটা অন্য জিনিস, কিন্তু কথাটা হচ্ছে যে ওরা তো চায় নাই। আমি যদি বুঝতাম যে তারা চেয়েছে, এইরকম কেস যদি একদিন আমরা আলোচনা করছিলাম সিবিআই, পুরনো সিবিআই লোকদের সঙ্গে, বলে এইরকম একটা কেস নিয়ে যদি কোর্টে যাওয়া হয়, যে জাজ ছুঁড়ে ফেলে দেবে, যে আপনি ছুঁড়ে ফেলে দেবে এই কারণে কোন কেসই হবে না, যে তো চায় নাই, এরা এই টাকা তো চায়নি। এখন তাদেরকে তুমি তুমি তাদেরকে মানে লোভ দেখিয়ে তারপরে তুমি টাকা দিয়েছো। তারা তো এই বলে নাই যে আপনি কালকে আসেন, টাকা নিয়ে আসেন। এই তারপরে সেই জন্য তুমি গিয়েছো সেখানে, এবং সেই জন্য স্টিং করতে গিয়েছো যে আমার কাছে টাকা চেয়েছে, বা একটা লোকের কাছে টাকা চেয়েছে তুমি স্টিং। এটা তো স্টিং হয় না। স্টিং কি হয়, যে একটা লোকের কাছ থেকে একজন টাকা নিচ্ছে, বা একজন অফিসার কিছু টাকা নিচ্ছে, তুমি লুকিয়ে যে সেখান থেকে তুমি মানে ক্যামেরা নিয়ে ছবিটা তুলেছো, এইটা তো স্টিং হয়। আর তুমি নিজেই জিনিসটা তৈরি করছো, মানে এটা যে ইউ আর ক্রিয়েটিং ইট ইয়োর সেলফ। যে দেখুন, আমি এখানে বিজনেস করতে এসেছি, আমার তো বিজনেস করতে হবে। আপনারা যারা এখানে পার্টিতে আছেন, পাওয়ারে আছেন, তারা না হলে আমরা কি করে বিজনেস করব? এই করে তাহলে বিজনেস করতে গেলে করতে হয়, আমি 2 পয়সা যদি মানে কিছু পয়সাও দেবো। এই করে করে তাদেরকে তুমি ট্র্যাপে ফেলছো। এবং তারপরে কেস হলো, বেশ কয়েকজন, আমি নাম করব না, তাদেরকে গ্রেপ্তার করলো সিবিআই। তারপরে তাদের বেল্টে লয়ে কোন রকম এখনো কেস আছে। অনেকের বেলায় হতে পারে নাই, কেন? যে তারা ওই রাজ্যসভা বা লোকসভার মেম্বার, সেখানে সেই কমিটির পারমিশন চাই, সেই জন্য তাদেরকে অ্যারেস্ট হয়নি। তো তাহলে এই যে কথাটা, এটা কেন, কে করলো? এইটা তো সবাই জানে যে এইটা করা হলো যে এই লোকগুলোকে, এই যারা এখন মানে যারা হচ্ছে নাম্বার 1, 2, 3, 4 যারা আছে, তাদেরকে ডাউন করতে হবে এবং নতুন লোক আসবে। এটা তো সবাই জানে। এই মানে এই নারদের থেকে ব্যাপারটা এই হলো। তারপরে আপনি দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে।
যে এই পরিবর্তনটা দেখুন, মুকুল ইজ আউট। মুকুলকে কি করা হলো যে আমি বলছি এই কেডি সিং এইগুলো করলো, এই পুরো স্ক্যামটা এই নারদার পুরোটা পরিচালনা করলো। তারপরে করে এই যে যারা 1, 2, 3, 4 নেতা ছিল তাদেরকে তারা তাদের স্ট্যান্ডার্ডটা কমলো। আমি বলছি স্ট্যান্ডার্ডটা কমে কার উত্থান হলো তৃণমূল কংগ্রেস? সোজা কথা। তারপরে তো প্রথম হচ্ছে উত্থানটা করতে গেলে তো আগে মুকুলে নামাতে হবে। তা প্রথম মুকুলের একটা দিন মিটিং ডাকা হলো। আমরা দেখলাম যে মুকুলকে যা যা করা উচিত মিটিং এর মধ্যে আসলে সেই বলে, মানে সেই হচ্ছে কম্পেয়ার করে, পরিচালনা করে। সে দেখলাম সেদিন পরিচালনা করছে না ও। তো সেদিন সে পরিচালনা করছে না। তারপরে এবং সেই দিনের তার কাজের মানে পরিধি সেদিন কমিয়ে দেওয়া হলো। সেই পরিধি কমিয়ে দেওয়া হলো টিএমসি ভবনে 14/1/2015। আমি একেবারে ডেট দিয়ে বলছি যে এই টিএমসি ভবনে মিটিং হলো, না 2015 না, তার আগে একটা মিনিট আমাকে সময় দিন, কেননা কাগজ। তার মধ্যে একবার দর্শকদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই ভাববেন যে আজকে পুরনো কথা নিয়ে হঠাৎ আলোচনা করছি কেন বঙ্গ টিভিতে। আমি বলছি যত বেশি দুর্নীতি তত বেশি ভোট, এটা উপেন বিশ্বাস বলছেন। উপেন বিশ্বাস বলতে পারবেন কবে থেকে দুর্নীতি শুরু হয়েছে, কি কি দুর্নীতি হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের ফল কতটা ঊর্ধ্বমুখী হচ্ছে, কার্যত কতটা তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। এই দুর্নীতিকে সাথে করে রীতিমতো যে দুর্নীতির কথা সবাই বলছেন, রাজ্য রাজনীতি যে দুর্নীতি থেকে উত্তাল হচ্ছে, সেই দুর্নীতি নিয়ে সাথে করে শাসক দলের জয় জয়কার, চারদিকে সবুজ আবিরের ঝড়। কিন্তু সেই দুর্নীতিটার সূত্রপাত কোথা থেকে সেটাই আমরা একটু খোঁজার চেষ্টা করছি। কারণ বর্তমান প্রজন্ম যাদের অনেকেরই জানা নেই কিভাবে সারদা, কিভাবে নারদা, অনেকে শুনেছি আমরা বলি সারদা নারদা এই সেই হ্যান ত্যান, কিন্তু সারদা নারদার উত্থান, এই কেডি সিং এর উত্থান, এই কেডি সিং এর পেছনে কে আছে, বা তৃণমূল কংগ্রেসের এই যাদের নাম্বার 1, যারা নাম্বার 1 নাম্বার 2 নারদার, যাদেরকে স্ক্যামে যাদেরকে আটকানো হলো, তাদের নিম্নগতি হওয়ার ফলে কার উত্থান হলো, সমস্ত কিছু কে বলতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনারা প্রত্যেকেই জানেন উপেন বিশ্বাস রাজ্য সরকার খোদ হলফনামা দিয়েছিলেন। এই উপেন বিশ্বাস রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, দীর্ঘদিন রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি 10 বছর। তারপরে তিনি ক্ষমা দিয়ে কার্যত বেরিয়ে এসেছিলেন। মানে আমি এবার একটু বলি, 19/10/2014 3টের সময় মুখ্যমন্ত্রী একটা মিটিং ডাকে টিএমসি ভবনে। এই টিএমসি ভবনে প্রথম দেখলাম কি মুকুল সাধারণত পরিচালনা করে, তো মুকুল পরিচালনা করছে না, আর একজনকে দেওয়া হলো। এবং যে যে ডিউটি মুকুল করে তার একটা গুরুত্বপূর্ণ ডিউটি একজন নতুন ইয়াং তৃণমূলের লোক, সে তার কাছে অভিষেক, তার কাছে চলে গেল ওই 19/10/2014। কেউ বলতে পারেন আমি তো কাগজ ছাড়া কথা বলি না, সিবিআইয়ের মানুষ, ডকুমেন্ট ছাড়া। তো এই যে শুরু হলো, তারপরের থেকে এই একবার করে মমতা ব্যানার্জি মিটিং ডাকে আর মুকুলের ক্ষমতা কাটতে থাকে। এবার মুকুল এই 2011 সারদার মধ্যে সেই টাকা, সেটা আগেই বলেছি, সে টাকা করে সবাইকে দিল। এইবার মুকুলকে সিবিআই মুকুল আমাকে একদিন টেলিফোন করে, বললো যে উপেন্দা একটু আপনার কাছে বাড়িতে যাব, আলোচনা আছে। আমি বললাম যে আমি আলোচনা আছে তা আমি যাব তোমার কাছে, বলে আমি নিজাম প্যালেসে যাই। এইরকম করে সে 1, 2, 3 বার 3 বার যে বলেছে আমাকে তো এরকম ডাকাডাকি হচ্ছে, ওরা নোটিশও দিয়েছে, আমি ওরা কি করবে সিবিআই। আর আমি দেখো, প্রথম হচ্ছে তুমি যদি সত্যি কথা বলো তাহলে পথ আছে, পথ। এবার তারপরে কি হলো, ও ডাক পড়লো, সেই ডাকের কিন্তু প্রতিবাদ করলো মমতা ব্যানার্জি, প্রতিবাদ করলো, তার রিপোর্ট এখনো আছে। তো সে গিয়ে সিবিআইয়ের কাছে গেল। সিবিআই যখন অনেক সময় ধরে এই সিজিও কমপ্লেক্সে, যেটা আমি তৈরি করেছিলাম, সেখানে তার
ইন্টারোগেশন হলো, হওয়ার ফলে তা সে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে সে কিন্তু অ্যারেস্ট হলো না মদন টদনের মতো, এ বেরিয়ে এসে বলল আমাকে যতবার, মিডিয়াকে বলল আমাকে যতবার সিবিআই ডাকবে আমি ততবার সিবিআইয়ের কাছে যাব। তারপরে মমতা ব্যানার্জি একটা মিটিং ডাক কালীঘাটে, মিটিং ডেকে বলল কি, প্রথম দিনে আবার মুকুলের আরো দুটো একটা যে মানে পোস্ট ছিল সেটা কেটে দিল। তারপরে বলল কি যে মুকুল সিবিআই কে, এটা কোন দিন, 14/2/2015 সিএম রেসিডেন্ট মানে সিএম এর বাড়িতে মিটিং হচ্ছে 14/2/2015, যে এই দিনে হচ্ছে মুকুলের মানে অ্যাক্সিং, মুকুলকে কেটে দেওয়া মানে একদম কোদাল দিয়ে মুকুলকে কেটে দেওয়া হলো, এইখানে কেটে দেওয়া হলো। এবং উনি বললেন কি, মুকুল সিবিআই কে কি বলেছে আমি জানি না। তারপরে আপনারা জানেন যে মুকুল আস্তে 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 মুকুল তো চলে গেল বিজেপির মধ্যে চলে গেল, এবং সেই তারপরে সেইখানে গিয়ে ও তো ও রাজসাক্ষী হওয়ার কথা ছিল, কারণ আমি ওরা বলেছিলাম তুমি যদি সত্যি কথা বলো তাহলে পথ আছে। তাহলে একটা বড় করে নিউজ বেরিয়ে গেল যে মুকুল রাজসাক্ষী হন, সর্দায় চায় সিবিআই, এই কথা বলা হলো, মানে কথা বেরিয়ে গেল। এবং এটাও বলা হলো যে কিভাবে মুকুল সারদার টাকাটা নিয়েছে। এমনকি এই সারদার মালিক যখন পালিয়ে গেল তখন বলা হয় যে মুকুলই কিন্তু তার সঙ্গে টেলিফোনে সবসময় যোগাযোগ করেছে, সেই কাশ্মীর পর্যন্ত সে যোগাযোগ করেছে। তাহলে এই সারদাতে যে সম্পূর্ণভাবে তৃণমূল ইনভলভ, এটা তো প্রমাণ হয়ে গেছে। প্রমাণ আমি বলবো কি, তার আর একটা বড় প্রমাণ হচ্ছে, সেটা বললে তো হবে না, সিবিআই মানে লিখিতভাবে হলফনামা দিয়েছিল, দিয়ে সেখানে বলছে রাজীব কুমারের সঙ্গে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে লিখিত হলফনামা দিয়ে সিবিআই জানিয়েছে 2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদের প্রার্থী উপেন বিশ্বাস ছাড়া প্রত্যেকে 25 লক্ষ টাকা দেন মুকুল বাবু, এবং সেই টাকা সুদীপ্তের কাছ থেকে এনে দিয়েছিলেন এক প্রাক্তন পুলিশ কর্তা, যিনি পরে এই মামলায়ও জেল খেটেছেন। অতএব সারদার টাকা দিয়েই তোমাদের এই দুর্নীতির বহর শুরু হয়েছে, দুর্নীতির নৌকো চালিয়েছো সারদার টাকা দিয়ে। আমি বলছি মুখ্যমন্ত্রী কার্যত আমি বলছি এখন মানে নিচু তলায় যে পুলিশরা আছে তাদের উপর কার্যত দায় ফেলছেন, তাদের জন্য নাকি এই কয়লা, গরু, যে বালি, যে সমস্ত টাকা তারা নাকি সিআইএসএফ সহ পুলিশরা সব টাকা খাচ্ছে, তারাই সবকিছু করাচ্ছে এই পুরোটা। এটা অবিশ্বাস না, এটা সম্পূর্ণ অবিশ্বাস। আর একটা কথা, যদি সেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী তিনি যদি জানেন যে এই ঘটনা ঘটছে, তার মানে ইন্টেলিজেন্স রিপোর্ট এসছে, তাহলে তো মিটিং এর মধ্যে আপনি বলতে পারেন না। তাহলে তো তাদের এই পুলিশ বিভাগে তাই খোলাম না, ও চলবে না, এই সমস্ত কথা বললে হবে না। আপনি মানে ইয়ে নিয়ে, আপনি শপথ নিয়ে আপনি এই কাজ করছেন, সেখানে আপনি বলছেন যে আপনি এমন জিনিস হয় সেগুলোতে আপনি মানুষের কাছে বলবেন না, তো আপনি শপথ নিয়েছেন সেটা, তাতে কি হয়েছে, এরা সব এদেরকে আপনি আসামি করে দিলেন, নিচের তলে পুলিশে করলেন। কিন্তু এই কথা তো, এটা তো আমি বলছি না, অভিযোগ যে এই পুলিশরাই হচ্ছে ইলেকশন করে, এই সিভিক ভলান্টিয়ার, তাহলে সেখানে পরিচালনার এক ভাগ আছে। আর এটা তো সবাই জানে যে একদম সাব ইন্সপেক্টর পর্যন্ত, দেখুন আপনার তার যে মানে মমতা ব্যানার্জি যে স্টাইল অফ ফাংশনিং, সে একবারে মানে নিচের তলা পর্যন্ত, আমি আগেও বলেছি, সবাইকে চেনে। অতএব তাকে আমরা কি করি, আমরা যখন কোনো আপনি যুদ্ধ করতে যান বা যা কিছু বড় একটা অ্যাকশন করতে যান, যদি
আপনার টিম যদি জিতে আসে তাহলে বলো মাই বয়েজ হ্যাভ ডান ইট, আর যদি হেরে যায় তখন বলতে আই এম রেসপন্সিবল। অতএব যদি এরা পুলিশ যদি ঠিক মতো কাজ না করে তাহলে পুলিশ মন্ত্রী দায়বদ্ধ দায়বদ্ধ না, দায়বদ্ধ ওটা বলতে হবে, ওটা বললে হবে না। উনি করেন এ সম্বন্ধে কোনো ডাউট নাই, বিকজ আমি পুলিশ মন্ত্রী, যদি আমি যে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম আমি সে পরিচালনা করতাম, ওটা বললে হবে না। একই সাথে বলছি, দুর্নীতি কি বেড়েই চলবে রাজ্যে, কি এইরকমই ঘটতে থাকবে? এই কার্যত জয় জয়কার হবে শাসক দলের, পশ্চিমবঙ্গটা কি রসাতলে যাবে? কি হচ্ছে দুর্নীতি তো সেখান থেকে শুরু হয়েছে, সেই সারদার থেকে আরম্ভ করে তারপরে আস্তে 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 তো করতে করতে আমরা এই যে হাজির হলাম কোথায়, সারদা নারদা পরে, তারপরে বড় বড় আরম্ভ হলো নিয়োগ দুর্নীতি, তারপরে কয়লা, কে বলে কয়লা থেকে গরুর থেকে বালি, সেটা তো গেলই, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটির, তারপরে হচ্ছে রেশনের, এই যে এবং শেষ পর্যন্ত হচ্ছে স্বাস্থ্য। তাহলে এই যে একটার পর একটা যদি আমি সার্কেল তৈরি করি, মানে হচ্ছে 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 তো প্রায় তো একেবারে 90 ডিগ্রি দুর্নীতির মধ্যে চলে আসা হচ্ছে। আর দেখা যাচ্ছে কি যারা এই দুর্নীতি করে, যারা দুর্নীতির লিডার যারা, তারা তো সবাই আমরা জানি, তারা তো জেলে গিয়েছে, তাদের নাম আমি করলাম না, তারাই কিন্তু বড় মাতব্বর, তারাই ইলেকশন চালায়। এবং এমনকি আমি দেখেছি যে তৃণমূলের যে যারা অফিসিয়ালি যারা মুখপাত্র, তারা নিজেরাই বলছে যে এই বালু, এই কেষ্ট, এই শাহজাহান, এরাই হচ্ছে আমাদের আসল কর্মী, তাদেরকে সিবিআই ধরছে, কিন্তু কেস তো সবই মানে কোর্ট মানে আদেশ দিয়েছেন তদন্ত করতে। তো তারাই যদি আপনার মানে মানে প্রিয় লোক হয়, তাহলে কি হচ্ছে, সার্কেল ঘুরছে তো ঘুরছে, মানে মানে দুর্নীতি করতে 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 এমন একটা জায়গায় এখন পৌঁছেছে, প্রায় 190 ডিগ্রির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে, 45 ডিগ্রি বাকি আছে, আর 45 ডিগ্রি 100% হয়ে যাবে। অতএব আমি এখনো বলি কি যে এইরকম একটা সৃষ্টি করা হয়েছে যে যত দুর্নীতি তত জিত। আমি আগেও বলেছি, আগে আমি বিশ্লেষণ করে বলেছি, দেখা যাচ্ছে কি যে যত কি হয়, মানুষ যখন দুর্নীতিতে ধরা পড়ে যায়, কেউ জেল খাটছে এ করছে, তখন তারা সেটা ছেড়ে দেয়, বিশেষ করে যারা মানে যারা যারা হচ্ছে পাবলিক লাইফে আছে তারা ছেড়ে দেয়। এখানে দেখা যাচ্ছে কি একটার পর একটা বাড়ছে, কিন্তু ভোটে জিতে যাচ্ছে, তার মানে কি যে সেই তারা এমন ভাবে সার্কেলটা তৈরি করেছে যে ভোট দিতেই হবে তাদের, উপায় থাকবে না। না, বিরোধীরা কি করবে, এখানে স্পেস নাই, এখানে এখানে কোনো রুল অফ ল, সে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে দিয়েছে পোস্ট ভায়োলেন্স ইলেকশনে, যে এখানে শাসকের আইন আছে, আইনের শাসন নেই। সেখানে যদি হয় তাহলে বিরোধীদের জায়গা নেই, নো স্পেস ফর দি অপোজিশন। আজকে মুখ্যমন্ত্রী জেতার পর বার্তা দিচ্ছেন, বলছেন জমিদারি চাই না, মানুষের সরকার চাই, এটা শাসকের সরকার নয়, মানুষের সরকার। না, মানুষের সরকার মোটেই না, মানুষের সরকার মোটেই না। এই যে দুর্নীতির যে সার্কেল, সেই সরকার দুর্নীতি। আমি তো এইগুলো তো অস্বীকার করা পারবে না, যে কেস চলছে এখনো, আপনি কি করে অস্বীকার করবেন? আমি বলছি রাজ্যে এত দুর্নীতি কেস চলছে, আরজিকর সম্পত্তি, আরজিকর নিয়ে রাত দখল, সমস্ত কিছু হলো, সবকিছু হয়ে কি আখেরে সবাই বলছে, অনেকেই বলছেন যে দেখছেন তো কি হলো, সোশ্যাল মিডিয়ায় একের পর এক লেখা আমি দেখছি, একের পর এক লেখা, যে দেখছেন তো এত কিছু করে কি লাভ হলো, আখেরে কি পাওয়া গেল। আমি তো দেখলাম বিরোধীদেরকে কটাক্ষ করে শাসক দলের মুখপাত্ররা লিখছেন 150 গ্রাম ভোট পেয়েছে বিজেপি আর সিপিএম। এই মন্তব্য আসছে, আপনার মনে থাকবে নিশ্চয়ই, সেই 150 গ্রাম বীর্য নিয়ে আরজি করে উঠেছিল, সেটা নিয়েই তুলনা করাতে, মানে কত নক্কারজনক মন্তব্য একের পর। আমরা এমনই একটা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি হয়েছে,
আমাদের তো একটা নাম ছিল সারা ভারতবর্ষে যে আমাদের যে সংস্কৃতি সেটা অনেক উচ্চমানের, কিন্তু এখন আর সংস্কৃতি নাই, অপসংস্কৃতি আছে। এইরকমই একটা সার্কেলের মধ্যে আমরা এখন পড়ে আছি। ফলে এই জন্য এই সমস্ত কুৎসিত কথা, বা আর একটা কথা বলি যে এই কথাবার্তার মধ্যেও মানে কুৎসিত কথাবার্তা শব্দ ব্যবহার করা হয়, এটা আগে তো ছিল না। তার মানে এইটা একটা সমাজের মধ্যেও আমি বলবো কি, এই বুদ্ধিজীবী যারা আছেন তাদেরও বলবো যে আমি যে মনে হয় না, মনে হয় না বুদ্ধিজীবী না তো ও তো সুভাষ চক্রবর্তী তো বলেছিল যে দুর্বুদ্ধিজীবী। যাই হোক, আমি ও কথার মধ্যে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কি যে সে এমনই একটা আমাদের যে এই মাফিয়া চক্র হয়েছে, তারাই তো এই সমস্ত দুর্নীতি করছে, বড় বড় দুর্নীতি, লক্ষ লক্ষ টাকা, এমনকি আবাস নিয়েও দুর্নীতি হয়েছে। কদিন আগে আবাস সামনে সবার সামনে এসেছে। এই ভোটগুলো কি সাধারণ মানুষ দিতে পারছে না, দিতে পারছে না, আপনার কি মনে হচ্ছে? দেখুন, ভোট হচ্ছে যাকে আমাকে ভোট দিতে হবে, এলো এক কথা। আর দুই কথা, যদি রুল অফ ল থাকে তাহলে আমি তো ঠিক মতো ফেয়ার অ্যান্ড আমি তো মানে ঠিক ইলেকশন হচ্ছে না, সঠিক স্বচ্ছ ইলেকশন তো হচ্ছে না। আমি নির্ভীক ওইতে মতে আমি তো ভোট দিতে যেতে পারছি না। বলা হচ্ছে যদি আমার এই যে টাকা নিয়েছো, তোমাকে এত টাকা দিয়েছি এই কাজের জন্য, এই 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 সরকারি টাকা দিয়েছি, তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে তোমাকে টাকা বন্ধ হয়ে যাবে। 2011 সালে আমি বলছি 34 বছরের সরকারকে টলানো গেছে, বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন আপনারা, কার্যত তৃণমূল কংগ্রেস এসেছিল। তাহলে এই 13 বছরে কি মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে না, বা ব্যক্তিত্বরা বীতশ্রদ্ধ হচ্ছে না? সবাই কি একটা আমি বলি কি, যতই আমরা বড় বাঙালি মানে করি, বাঙালিরা কিন্তু কনজারভেটিভ, তারা কিন্তু সহজে একটা পার্টি আসলে সঙ্গে সঙ্গে পাল্টাতে চায় না। যেরকম আগে কংগ্রেস অনেক দিন ধরে চলেছে, তারপরে যখন আসলো তারাও অনেক দিন ধরে চললো, আর একটা পার্টি এসছে, তারা তো এখন তো অতখানি যায় নাই এখনো, তাকে বলতে 13 বছর, এর থেকে অনেক তো 30 বছর হয়ে গেছিল। অতএব এটাও কিন্তু আমাদেরই ব্যবস্থাটা আমরা নিজেরাই ঠিক করি না। অতএব এই দায়িত্বটা আমাদেরও নিতে হবে, উপেন বিশ্বাসকেও নিতে হবে। কই তোমরা তো পরিবর্তন আনতে পারো নাই, তো তাহলে এই হ্যাঁ, অতএব আমরা শুধু সরকারকেও তো খালি দায়ী করলে হবে না, তার জন্য সাধারণ মানুষও তো দায়ী। আমি বলছি লোক বেরিয়ে আসতে হবে, আমরা তো বেরোতে পারছি না, যে কোনো কারণে আমাদের স্বার্থের জন্য, ভয়ের জন্য, ওয়ের জন্য, সেই জন্য পাচ্ছি না। আমি তো বললাম যে একটা ডিভিয়েন্ট কালচার, অপসংস্কৃতির একটা আবর্তের মধ্যে আমরা ঘুরছি, রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। এখানে কুণাল ঘোষ মন্তব্য করছেন, পুলিশকে ব্যাগ গুছিয়ে রাখতে বলছেন, নিচুতলার পুলিশ অফিসারদেরকে বলছেন এরপর আপনাদেরকে সুন্দরবনে বাঘ পাহারা দিতে হবে। প্রাক্তন আইপিএস হিসেবে আপনাকে কতটা খারাপ লাগে? খুব খারাপ কথা। কুণাল তো ভালো কথাও বলে, খারাপ কথাই বলতে হয়, বিকজ ও তো মুখপাত্র। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনি যদি আপনার পুলিশকে এই সমস্ত কথা আপনি বলেন, কার ক্ষমতায় আপনি এই কথা বলছেন? কার ক্ষমতায় বলছে? আপনি তো কোনো মন্ত্রী না। তাহলে আপনার পার্টির মধ্যে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। আর এই যে কথাবার্তাগুলো, তাতেই বোঝা যায় কি যে এখানে কোনো সৎভাবে কিছু কথা বলার জায়গা নেই। যদি জায়গা থাকতো তাহলে এই দুর্নীতি কমে যেত। এটা বলার পরে আমি একটা কথা বলি, আর একটা প্রশ্ন এসেছে যে কে মমতা ব্যানার্জি যদি এখন মুখ্যমন্ত্রী না থাকে বা পুলিশ মন্ত্রী না থাকে তাহলে কেমন হবে বা এখন আছে। আমি বলি কি, আগেও আমি বলেছি, আর একবার বলি, আজকে এটা বলে শেষ করি, যে মমতা ব্যানার্জিকে যতই যা কিছু আপনি বলেন, আগেই তো বলেছি যে পাওয়ার, মানুষকে দুর্নীতি করে বেশি পাওয়ার হলে আরো বেশি সে দুর্নীতি পরায়ণ হয়ে যায়।
কিন্তু এইটা যদি এই মমতা ব্যানার্জিকে যদি সরিয়ে দেওয়া হয় এখন, বা ওই পার্টি যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে যে শাসনটা হবে আমি লিখিতভাবে দিতে পারি মমতা ব্যানার্জি থেকে অনেক অনেক হাজার গুণ খারাপ হবে, খুব খারাপ হবে। অভিষেককে ওই তো বললাম, ওই কবে কবে থেকে শুরু হয়েছে সে তো আমি হিসাব দিয়ে দিয়েছি কবে থেকে। তারা কি খাটাখাটি করে এসছে? ওই যে এই যে রতন টাটা কদিন আগে চলে গেলেন, কথাটা শুনুন, এই কথাটা বোঝা দরকার। রতন টাটা বা টাটার মধ্যে যখনই কেউ তারা পড়াশুনো করে মানে যা যা করতে হয় কোয়ালিফাই করে এসে যখন সে টাটাতে যাবে, ফ্যাক্টরিতে যাবে, তখন সাধারণ একজন কর্মী হয়ে তাকে ঢুকতে হবে, এবং ওই যে কর্মীরা যে খাবার খায় সেই খাবার খেতে হবে তাকে, তাদের সঙ্গে ওঠা বসা করতে হবে। এইভাবে আস্তে 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 গিয়ে শেষে তুমি যে উপরে উঠবা। কিন্তু এখানে কি হয়েছে? আইপ্যাক চালাচ্ছে, তারাই বলছে এইভাবে, এটা তো বলতে হবে না, প্রশান্ত কোষাদ তো চালিয়েছে, এবং তার কোম্পানি এখানে এখনো আছে। আমি জানি না, আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি শুনেছি যে সে কোম্পানি এখানে এখনো আছে। অতএব আমি মমতা ব্যানার্জিকে অনেকদিন ধরে চিনি, শুধু ওই 2011 থেকে না, তারও আরো 15-20 বছর আগের থেকে তাকে আমি চিনি। তার সম্বন্ধে যা কিছু আপনি বলেন, ভালো মন্দ যা কিছু বলেন, কিন্তু মমতা ব্যানার্জি যদি এই অবস্থা, যে অবস্থা তৃণমূল আছে, যদি এখন সে সরে যায়, তাহলে আমাদের আরো বিপদ। আচ্ছা, কি বলছেন? তো ভালো অবস্থায় আছে, জয় জয়কার, বিপুল অঙ্কের ভোটে জিতছে। অবস্থায় সে ভালো আমি বলছি না, কিন্তু যে অবস্থায় আছি সেই অবস্থার থেকে অনেক গুণ খারাপ হবে।